আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা যে আলোচনার মাধ্যমে যে স্টকগুলো বাছাই করি এবং যে অবস্থান নির্ণয় করি, ইন্ডেক্সের বিষয় বলেন আর স্টকের বিষয় বলেন, ইন্ডেক্সের চেয়েও স্টকগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হয়। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। দিলীপ মিত্রের দাদা, ওয়ালাইকুম সালাম। তো আহ, মাসুদ চৌধুরী, মাহবুবুল হক, গোফরান ভাই, শুভরাত্রি সবাইকে। আজকে একটু ব্যস্ত ছিলাম। শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সাথে একটা বৈঠক ছিল, মিটিং ছিল সিইওর সাথে, ওনার সাথে একটা প্রোগ্রাম করে আসছি। বাজার ভিত্তিক এবং বিনিয়োগ ভিত্তিক তথ্যপত্র বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সিকিউরিটিজ বলেন বা ইনস্টিটিউট বলেন, তাদের সাথে একটু কমিউনিকেশন করা। আসলে চার্ট প্যাটার্ন বা মার্কেট অ্যানালাইসিস, সেই সাথে বিনিয়োগ বান্ধব অবস্থান বা মার্কেটের গতিবিধি, সবকিছু আলোচনা এবং খোঁজখবর না রাখলে বিষয়টা তো আপনাদের জন্য এই কাজগুলো না করলে তো আমার হয় না। কারণ এই বাজারটা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছি। আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনরা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং বিনিয়োগের জায়গাটা বিশেষ করে কোথায় বিনিয়োগ করা বা ফান্ডিং কোথায় আমরা ইনভেস্টমেন্ট করব, ইন্ডেক্স আপ হবে ডাউন হবে, কিন্তু আমাদের অন্তত পুঁজিটা কিভাবে রক্ষা করা যাবে এবং কোন কোন স্টকে কোন কোন খাতে আমাদের পুঁজিটা সেফ থাকবে, সেই বিষয়ে আলোচনা। সেই সাথে সবসময় আমার একটা প্রতিপাদ্য থাকে যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। সেই জায়গা থেকে প্রফিট টেকিং করাটা মাস্ট বি জরুরি। যে কোনো স্টকে আপনারা যখন ঢুকেন বা যখন স্টকে বিনিয়োগ করেন, বিনিয়োগে এটাও গত অনেকবারই আলোচনা করি। আমার অনেক ভাইদেরকে দেখি যে করে প্রফিট থাকে নেয় না, পরবর্তীতে বাজার যখন কারেকশনে যায়, ডাউন হয়ে যায়, তখন খুব আতঙ্কিত হয়ে যায়। আর এই এইসব জায়গাগুলো থেকে যেন বারবার সতর্ক করা, বারবার আলোচনা করা, আমার আপনাদেরকে এটা আমি আমার দায়িত্ববোধ থেকে করি। এখন আপনারা যারা ব্যক্তিগতভাবে ট্রেড করছেন, বাই সেল করছেন, অবশ্যই আপনাদেরকে এখানে অ্যাকচুয়াল গাইডলাইনটা আপনারা ফলো করা উচিত। আপনারা এতদিন খালি রাশেদ মাকসুদকে পরিবর্তন করো, রাশেদ মাকসুদকে পরিবর্তন করো, রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, লাইভে বারবার একই কথা বলছি, রাশেদ মাকসুদ আসুক, আসুক আর মাসুদ খান আসুক আর আহ, জামাতের আমির সাহেব আসুক, কে আসলো সে বিষয় না। বিষয় হচ্ছে এইখানে যে আসবে সে একই পলিসি অবলম্বন করবে। তো যেহেতু একই পলিসি অবলম্বন করবে, সেহেতু আমাদেরকেই আমাদের জায়গা থেকে সাউন্ডটা ঠিক আছে ব্রাদার। আপনারা অনেকে মসজিদ থেকে বের হন, তো মসজিদ থেকে বের হইলে আপনাদের মোবাইলগুলো সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকার কারণে বা ভলিউম কম থাকে, তো এই কারণে আপনারা অনেকে শুনতে পারেন না। যার কারণে আপনারা শুনতে পারেন না, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা একটু সবাই মোবাইলের, যার যার মোবাইলের একটু ভলিউমটা বাড়িয়ে নেবেন। তো যারা আহ, কারণ আসার পর পর তো এই লাইভটা শুরু হয়, তো এই কারণে আসার সময় আপনারা অনেক সময় সাউন্ড ঠিক মতন শুনতে ভলিউম কম থাকে আপনাদের। তো যে কথাটা আপনাদেরকে গত কয়েকদিন যাবৎ একটা রিমার্কেবল জায়গার মধ্যে রেখে বলেছি, আমাদের ডেঞ্জার জোনটা যেটা আছে, এই জায়গাটা পার না করা পর্যন্ত আমরা কনফিডেন্টলি কিছু বলতে পারছি না। যে জায়গাটা ঠিক এইভাবে হরিজন্টাল লাইন টেনে আপনাদেরকে বলা হয়েছিল যে এই জায়গাটা 5,600, মানে যেটা ব্রেকআউট ছিল 5,600, ধরেন এই যে 61-র ঘরটা বা আরেকটু উপরে ছিল, ধরেন আমি এখান থেকে হরিজন্টাল লাইনটা টানছিলাম, এই যে যে ঘরটা, এই ঘরটা কিন্তু আমরা আমরা বারবারই গত কয়েকদিন বিশেষ আলোচনা ছিল এই জায়গাটা, এই যে 5,871 আর 5,630 বা 661 বা 600, এই জায়গাটা আজকে সেটা নিচের দিকে ভেঙে আসছে। আজকের আহ, এই কারেকশনটাতে সাউন্ড কম
ফুল ভলিউমে আছে, একটু সাউন্ডগুলা এই যে ইয়ে ভাই খেয়াল করে দেখেন সাউন্ডটা আপনার। আচ্ছা, তো এখন এই যে আমার গত কয়েকদিন শুধু একটা বিষয় আপনাদেরকে ফোকাসে আনছি যে আমাদের বাজারটা একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু ব্রেকআউট হইলেও পরবর্তী ধাপটা 5,800 ঘরটা এখনো ব্রেকআউট হয় নাই। সুতরাং আমাদেরকে একটু হিসাব করে বাইসেল করতে হবে। সেই হিসাবের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে বলছি, এই মুহূর্তে সাইডওয়েজ স্টক বাই স্টক আপনাদেরকে আহ, চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ করতে হবে, স্টক বাই স্টক। আচ্ছা, এই যে আরিফ ভাই, ধন্যবাদ। আরিফ ভাইয়ের সাউন্ড ঠিক আছে। বুলবুল ভাই, জি মোহাম্মদ ভাই, মোহাম্মদ ইয়ে ভাই, আপনার ওই ভলিউমটা একটু ইয়ে করে রাখবেন। জি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে সাইড বাই সাইড, এখানে আপনাদেরকে সবচেয়ে বড় জিনিস, আমি কালকেও বলেছি, কিছু কিছু স্টক এদিক থেকে উপরে চলে যাবে, কিছুটা কারেকশন দিবে। বাট একটা কথা আপনাদেরকে কনফার্মেশন দিয়েছি যে জুন ক্লোজিং এর শেয়ারে যারা থাকবেন তাদের পুঁজিটা এই মুহূর্তে নিরাপদ থাকবে, এই মুহূর্তে নিরাপদ থাকবে। জি মাহবুবুর রহমান ভাই, এখন ঠিক আছে না? আচ্ছা, তো এই পুঁজিবাজারের আমার যে প্রতিপাদ্য অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, সেই সাথে আরেকটা প্রতিপাদ্য যেটা হচ্ছে যে পুঁজি সুরক্ষা রেখে ব্যবসা, পুঁজি সুরক্ষা রেখে ব্যবসা। এখন আমার পুঁজিটা কোথায় সুরক্ষা, কোন কোন স্টকে আমাকে রিটার্ন দিবে সময় লাগলেও যেন আমাকে ক্ষতিগ্রস্ত না নিয়ে যায়, সেইগুলো আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো ডোমিনেন্স বলার কিছু না, ডোমিনেন্স 13 টাকা শেয়ার 83 না প্রায় 88 টাকার কাছে গেছে, এটা তো মায়ের খাবে। শুধু ডোমিনেন্স না, এই জাতীয় যেগুলা ওভার গ্যামলিং হয়ে গেছে ওইসব শেয়ার নিয়ে আলোচনা আনাটাও মহাবিপদ এই মুহূর্তে। কখনোই আমার হিসাব, আমার একটাই প্ল্যাটফর্ম, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র প্রফিট, অল্প অল্প করে আমরা বড় হব, এটা হচ্ছে আমাদের টার্গেট। কোনো জুয়ার আইটেমে আলোচনায় আনি না, কোনো জুয়া আইটেমের কথাও জানি না, কোনো গেমলারের কোনো ধারে কাছে নাই। ওই যে আজকে একজন আমাকে বলছে কয় অ্যানালাইসিস জানি না, অ্যানালাইসিস আসছে অ্যানালাইসিস দিতে। তো তোমার জানা নিয়ে তুমি থাকো, তুমি আরেকজনের অ্যানালাইসিস নিয়ে এত পণ্ডিতি দেখা যাও কেন? তোমার অ্যানালাইসিসের মধ্যে একটা ছবি লাগায় রাখছো, ওই যে ইয়ে টেকনিক্যাল একটা পোস্ট দিয়ে রাখছো। তুমি এত বড় অ্যানালাইসিস বাজারে কোন এই চুলটা ছিঁড়ছো? বিনিয়োগকারীর জন্য কোন চুলটা ফালাইছো তুমি? তুমি যে বলো আমি অ্যানালাইসিস জানি না, আমি এখানে অ্যানালাইসিস করতে আসি, তো তুমি যাই না 17-18 বছরে কি করছো? তোমার তো এখানে অ্যানালাইসিস করার কথা না, 17-18 বছর তোমার তো এখন ওই কানাডা, ইউরোপে, আমেরিকাতে বাড়ি গাড়ি থাকা দরকার, তুমি এখানে অ্যানালাইসিস দিয়ে পড়ে রইছো কেন? তুমি এত বড় অ্যানালাইসিস হইছো, তুমি এত বড় জ্ঞানী গুণী হইছো, তুমি আরেকজনের অ্যানালাইসিস শিখাইতে আসছো, আরেকজনের মধ্যে কমেন্ট করতে আসছো, তুমি এত বড় পণ্ডিত হয়ে 17-18 বছরে তো তোমার পুরো বাংলাদেশের মালিক হওয়ার কথা, তাই না ভাই? আপনারা যারা আছেন আমার এই প্রশ্নের উত্তর দেন। সে যে মানে খুব পণ্ডিত অ্যানালিস্ট একজন আমার কমেন্ট করছে, সে এত বড় অ্যানালিস্ট, সে তো ঢাকা, পুরো ঢাকার মালিক হওয়ার, বাংলাদেশের মালিক হওয়ার কথা, তাই না? তা সে এত বড় অ্যানালিস্ট যাই না শিখা বুঝা, সে আমারে বলে আমি অ্যানালিস্ট দিছি, আমার অ্যানালিস্ট কোনো কচু জানি না। তো সে যদি যাই না থাকে, তো সে তো বাংলাদেশের মালিক হওয়ার কথা, নাকি ভুল বললাম আমি? এই টেকনিক্যাল অ্যানালিস্ট যেগুলো পাকনামি করে, তো এগুলা তো এই বাংলাদেশের মালিক হওয়ার কথা তার। আর যারা তাদের অ্যানালাইসিস শিখছে, তারা তো পুরা পৃথিবীর মালিক হওয়ার কথা, নাকি ভুল বললাম ভাই? আমার কথার কি যৌক্তিকতা আছে কিনা একটু বলবেন? এই যে মহাপণ্ডিতরা যে পাণ্ডিত্য দেখাইতে আসে আমার এখানে, তো এত বড় এত বড় বড় পণ্ডিতরা যে আহ, আমার এই যে দুপুরের যে ইন্ডেক্সের পোস্টটা করছে, সেখানে বলে আবার তার সাইনবোর্ডের মধ্যে লাগা রাখছে এই এই চার্টের একটা ছবি লাগা রাখছে, বড় অ্যানালিস্ট। তো সে এত বড় বড় অ্যানালিস্ট হইয়া সে হওয়ার কথা বাংলাদেশের মালিক, আর তার কাছ থেকে যারা শিখছে তারা হওয়ার কথা ছিল আমেরিকার মালিক, নাসডাকের মালিক। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে তো ব্যবসা করে, তাই না? তো সে এখনো এখানে আমার আমার পিছনে পড়ে রয়েছে কেন?
সে আমার পিছনে পড়ে রয়েছে কেন বলেন? ভাই, খুব মজা লাগে, খুব মজা পাই এই বিষয়গুলো নিয়ে। এত বড় মহাপণ্ডিত, এত বড় বড় মানে অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালিস্ট, কোর্স করায়, শিখায়, ক্লাস করায়, তো কার চুলটা ছিঁড়ছে এই পর্যন্ত এই মার্কেট থেকে? অথচ এখানে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা ট্রেড হয়। তো সব টাকার মালিক তো সেই হওয়ার কথা, নাকি রে ভাই? আমার ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষুদ্র চিন্তা, অল্প পুঁজি, অল্প রুচি। রাইট বলছেন। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, আরে বাপ রে বাপ, কি চার্ট ফাট, এই যে ইকোমজি, গ্রাফিক্যাল চিত্র, মানে নামগুলা, এই মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের নামগুলা পড়তে দাঁত ভাঙ্গা যায়। অলরেডি আমার আলগা দাঁতও লাগাইতে হয়েছে ভাই। তো এইগুলা মানে এসব নাম পড়তে পড়তে দাঁত ভাঙ্গা আলগা দাঁতও লাগায় ফেলায় এরা। তো একটু মজা না করলে হয় না। তো এত পণ্ডিত্য দেখায়, আরে বাপরে বাপ, মানে কি যে বড় বড় অ্যানালিস্ট, সব টাকা পয়সা কাঁচায় বাজার থেকে সব কাঁচায় বস্তা তারাই ভইরা ফেলায়, আর আমরা আঙ্গুল চুষি বসে বসে। মজা লাগে ভাই। একটু বিনোদন না হইলে তো হয় না। আচ্ছা, যাই হোক, আমরা কাজের কথা আসি। আমাদের বাজার ইন্ডেক্স পড়লেও আমাদের ভয় নাই। আবার আবার বাজার আকাশে উঠলেও আমাদের ভয় নাই। যেই জিনিসগুলো আমি আল্লাহর রহমতে একটা বছরের মধ্যে সুন্দরভাবে আপনাদের একটা স্থানে নিয়ে আসছি, যে অন্তত পক্ষে আগে পুঁজিটা সেভ করেন, আমার একটু দেরি হোক প্রফিট আসতে, আমার একটু, যারা একটু এক্সপার্ট আছে তারা একটু ভালো করেন, যারা একটু দুর্বল আছেন তারা একটু ধীরে ধীরে করেন, কিন্তু করা। আর কিছু কয়েকজন ভাই বোন আছেন, আমার এইটা আমি আপনাদের উপরে খুবই খুবই আহ, এটা মানে একজন আপনাদের অভিভাবক হিসাবে আমি আপনাদেরকে বকাবকি করি, যে আপনার কোডে প্রফিট আছে কেন আপনি নেন না? এই যে তাল্লু স্পিনিং নিয়ে অনেকে কান্নাকাটি করেন, 9 টাকা, এক ভাইয়ের 5 টাকা 50 পয়সা কিনা, 9 টাকা 20 পয়সা হিট করলো, 30 পয়সা হিট করলো, আপনি প্রফিট নেবেন না? এখন একটা জায়গায় 9 টাকায় গেছে, এটা স্টেপ বাই স্টেপ, ধাপে 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 যেতে যেতে 9 টাকা পার করছে, আরেকটা সাঁতার কাটলে সে 10 টাকার ঘরে ঢুকবে, তো 10 টাকার ঘরে উঠার আগে একটা ঝাড়া মারা দিবে, সেইখানে থেকে আবারও ইউটার্ন আসবে। এটা হচ্ছে বাজারের, বাজার একটা, এই বাজারের ট্রেড প্যাটার্নটা একটা বিউটি ভাই। এই বিউটির মধ্যে আপনাকে বাই সেল গুলা, এই যে যেমন আমরা কত স্টক, সবগুলো স্টক, আমার প্রত্যেকটা স্টকে অন্তত 3 4 5 দফা প্রফিট না আসলে আমাদের ইয়ে হয় না। তো জি খালিদ, খলিল ভাই, তো আমার একটা, বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট, বারবার একটা জায়গায় আমি কথা বলি, বারবার একটা জিনিস শেখানোর চেষ্টা করি, যে একটা স্টকের বটম সাইডটা ধরার চেষ্টা করবেন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, কোন স্টক আলোচনা আসলে ওই স্টকটা ইনস্ট্যান্ট আপনাদেরকে বাই সেলের ডিসিশন নেওয়াটা, কারণ আমি আপনাদেরকে ইনফোর্স বলতে পারি না যে আপনারা এটা কিনেন, ইনফোর্স বলতে পারি না আপনারা এটা বেচেন। আমি শুধু আপনাদেরকে বাই অ্যান্ড সেলের জায়গাগুলো দেখাই দেই, ইন্ডেক্সের সতর্কতামূলক জায়গা দেখাই দেই, এবার কেনা বেচা, স্টক বাছাই, এগুলো আপনাদের বিষয়। আর আমি যে স্টকগুলো যখন বাছাই করি, আমি যে স্টকগুলো নিয়ে কাজ করি, আমি যে স্টকগুলো আপনাদের আলোচনা নিই, অন্তত পক্ষে গ্রাফিক্যাল চিত্র যেমন আমার হিসাবে আসতে হয়, তেমনি আরেকটা বিষয় আসতে হয়, যে কোম্পানির কোনো ভিতরগত তথ্য উপাত্ত, অথেন্টিক নিউজ না পাওয়া পর্যন্ত আমি আলোচনা আনি না। দেখেন, গতকালকে আমার যে জিনিসটা করছি, আমি সিনো বাংলা কিন্তু আপনাদেরকে 15টা 54 55 লেভেলে বারবার সিগন্যাল দিয়ে আসছে, সিনোটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সিনো বাংলা, সালবো, তারপর হচ্ছে পেনিনসুলা, এগুলা গত সপ্তাহে স্লো ছিল। গত সপ্তাহে স্লো থাকার কারণ হচ্ছে, গত সপ্তাহের ফান্ডিংটা ছিল টেক্সটাইল খাতে। টেক্সটাইল খাতের কারণে গতকালকের ইয়েটা ছিল স্লো। আপনার এই এই গত 2 3 দিন যাবত এই যে সিনো বাংলা, সালবো,
তারপরে পেনিনসুলা, এই সিরিয়ালের শেয়ারগুলো স্লো ছিল। বাট আপনাদেরকে বলেছি যে কাজী দীপু ভাই ফাইন্যান্সে যে ইসলামী ফাইন্যান্সটা গুড, এইটা যে পয়েন্ট আসছে আবারও আহ, এই জায়গা কিনার একটা জায়গা সে কিন্তু এই যে ঝাঁকিটা দিছে না, এই ঝাঁকিতে ইসলামী ফাইন্যান্সের একটা ভালো রিটেস্ট করে ফেলছে এবার। ইসলামী ফাইন্যান্স একদম পাক্কা নিশ্চিত থাকেন 13 টাকা 90, 15 টাকা 20 পয়সা, এই 10 পয়সা, এই যে 1270, 1390, আপনার 1510, এই 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 স্টেশনগুলো সে ফলো করবেই। এই যে ইটিএল বলেন, মুজাফফর বলেন, একটা রানের মধ্যে আয়সা রিটেস্ট কমপ্লিটও করছে, ইটিএল কিন্তু এখনো ফেলতে দেয় নাই, 13 টাকা ক্লোজ রাখছে। মনে রাখবেন মুজাফফর, ইটিএল এগুলোতে বিগ ফান্ড ঢুকছে। এই যে সিনো বাংলাটা আহ, গতকালকে আমার এই সিনো বাংলা কিছু সেল করছিলাম আমি, প্রফিট অল্প কিছু। আমার তো এই যে স্টেপ বাই স্টেপ, স্টেশন বাই স্টেশন আমার থাকে, তো সেল করে সকালবেলা সেল করছি, পরে বিকালে একটু মনে হলো যে আসলে তো প্যাটার্ন ভালো, এটা সেল করাটা ঠিক না, ঠিক গতকালকে আবার বাইব্যাক করেছি আমি এই সিনো বাংলাটা, গতকালকে কথা বলছি। তো গতকালকে লাইভে যখন আলোচনা করতেছিলাম আপনাদের সাথে এই সিনো বাংলা নিয়ে, তখন কিন্তু ভাই খান ব্রাদার্সের কালকে যে আলোচনা, আজকেরও সেই একই আলোচনা। তো সিনো বাংলাটা নিয়ে যখন আমি গতকালকে আলোচনা করছি, লাইভের পরে আমার একটা নিউজ আসছে যে কোনো জায়গা থেকে, আমাকে বলছে যে আহ, ভাই সিনো বাংলার একটা তথ্য আছে, উপাত্ত আছে, এই বিষয়টা নিয়ে আপনি আহ, আমার কাছে এতটুকু জানি এবং অথেন্টিক জায়গা থেকে, এবং এই সিনো বাংলার যে কোনো একজন ব্যক্তি কর্মরত অবস্থানের আমাকে ফোন দিয়েছে, আমার সাথে ভালো সম্পর্ক। যেমন এই যে বিবিএস কেবল, এই যে আমার কিছুক্ষণ আগে এই যে আব্দুল করিম ভাই মেসেজটা দিয়েছেন, উনি কিন্তু বিবিএস কেবলের একজন কর্মকর্তা, ওনার সাথেও আমার গত রোজার ঈদে আপনাদের ওনার সাথে কথা বলে কনফার্মেশন নিয়েই তারপরে আমি বিবিএস কেবলটা 17 টাকা ঘরেই আপনাদেরকে আলোচনা করেছিলাম, 17 টাকা থেকে 26 টাকার একটা জার্নি, সেই জার্নিতে কয়েক দফা আমরা ব্যবসা করেছি। তো কয়েক দফা ব্যবসা করেছি সেমিলার এই সিনো বাংলার। আহ, আমি অন্তত পক্ষে কোনো একটা স্টক বাছাই যাচাই করার আগে, করার পরে ওই স্টকের কোম্পানির ভিতরগত তথ্যপাত্র না নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি না, কেননা আমার একটা কথা আপনারা বিনিয়োগ করবেন বা আমার আলোচনার প্রেক্ষাপটে একটা বিনিয়োগ করবেন, সেখানে আপনাদের ক্ষতিগ্রস্ত হবেন এই চিন্তা ভাবনা আমার মাথায় নাই, কখনোই ছিল না, আছে না, থাকবেও না। তো অথেন্টিক জায়গা থেকে এখন আমার অথেন্টিক নিউজগুলো হচ্ছে কোম্পানি রিলেটেড, কোম্পানির সাথে, না কোনো গেমলার, না কোনো মামা, না কোনো এই মুরব্বি, না কোনো দরবেশ। আমার আলোচনার প্রত্যেকটা বিষয়গুলো স্টকের হিসাবটা, যেমন আরডি ফুড আমরা যখন আলোচনায় 19 টাকা 20 টাকা আলোচনা করেছিলাম, একটা সময় পর্যন্ত যে স্টেপ বাই স্টেপ দেখাইছে সেদিকেই গেছে। এর আগের যে ঘটনাগুলো আরডি ফুডের ঘটছে, 1 টাকা 1.5 টাকা গ্যাপে অন্তত 8-10 বার নিয়েছি। বিবিএস কেবলেরও সেম একই ঘটনা, 17 টাকা থেকে 26 টাকা, কোনো কোডে 3 বার, কোনো কোডে 5 বার, কোনো কোডে 2 বার, কোনো কোডে 1 বার, এইভাবে এইভাবে ব্যবসা করেছি। সেমিলার এই সিনো বাংলা আমরা 46-47 টাকা থেকে যে বাইসেলের মধ্যে আছি, এখনো আছি। কেন আছি, এটার গন্তব্য কোন পর্যন্ত আছে সেটা আমার একটা গ্রাফিক্যাল চিত্রে নির্ধারণ করা আছে। এই গ্রাফিক্যাল চিত্রের নির্ধারিত জায়গা পর্যন্ত না যাওয়া পর্যন্ত অলওয়েজ এই স্টকটা বাই অ্যান্ড সেলে থাকবে। এই বাই অ্যান্ড সেলের আপনাদেরকে বলেছি যে 68, 64, 63, 50 থেকে 70 টাকা 72 টাকা পর্যন্ত। বাট কালকের রাতে আলোচনা সাপেক্ষে যখন আমার বিষয়বস্তুটা ক্লিয়ার হয়েছে, সেই জিনিসটার পর আমি এটার আরো উপরের রেঞ্জও দেখছি। সে রেঞ্জটার কথা যদি আমি বলি, আহ, একটা ধাপ হচ্ছে 70 টাকার ঘরটা, এটা কনফার্মেশন আমাকে এখনই দিচ্ছে যে মানে যে তথ্য ভিত্তির উপাত্ত ভিত্তিতে কথা বলেছি। যেমন বিবিএস কেবলটাও কিন্তু খেলা শেষ হয় নাই, বিবিএস কেবলের একটা পার্ট শেষ হয়েছে, এটা আবার ইউটার্ন আসতে একটু সময় নেবে, ইউটার্ন আসতে আরো সময় নেবে। তো বিবিএস কেবল ওই সময়টা আমরা কেন বিবিএস কেবলে বসে থাকবো, সিনো বাংলা আছে, পেনিনসুলা আছে, তারপর আপনার এই যে ইয়েটা আছে, এটা কি কি বলে, সালভো কেমিক্যাল আছে, যেগুলো আমাদের বর্তমান রানিং আছে, আমরা সেগুলো থেকে ঘুরে
বিবিএস কেবল প্রয়োজনে 26 টাকা কিনবো, প্রয়োজনে 27 টাকা কিনবো, সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আমার ফান্ড আটকিয়ে রাখার তো কোনো মানে হয় না। বুঝতে পারছেন তো? এই যে সিনো বাংলাটার গতকালকে রাতে যে তথ্যটা, তখনই আমি আপনাদেরকে আহ, গতকালকার আলোচনা বলছিলাম যে সালভো, সিনো আর হচ্ছে পেনিনসুলার, তার মধ্যে সিনো বাংলাটা বেশ ভালো লাগছে আমার কাছে। আমি একটা কোডে গতকালকে কিছু শেয়ার বিক্রি করার পরে এই তথ্যের উপর ভিত্তিতে আজকে সেই কোডে আবারও বাইব্যাক করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আমার যেন যতক্ষণ পর্যন্ত না সে 80 টাকা, আমার যে যতটুকু হিসাব আছে ফাইনাল ডেস্টিনেশন এটা 80 টাকা হবে। ইভেনচুয়ালি আরো পরবর্তী ধাপে যদি হয় কিছু সেটা হবে। বাট সিনো বাংলার আপনাদের ফার্স্ট কনফার্মেশন দিয়েছে 68 টাকা, 67 থেকে 68 টাকা, এরপরে 70 টাকা। এই 67-68 রানে 70-80 টাকা চলে যাবে এমন কারণ সিনো বাংলা একটা প্লে বয় শেয়ার, এটাকে এই জায়গায় খুব সুন্দর জায়গা আছে এখানে, এটার রান হবে। কোনো টেনশন নাই মুস্তাকিন সরকার ভাই, আপনার 38 টাকা করে কিনছেন, নো প্রবলেম। আমার 38, 37, 70, 37, 50, 38, 40, 38, 20, 37, 70, 80, 90, এই সব এই প্রাইসের ভিতরে সব বাই, প্রচুর কোডে প্রচুর বাই আছে, কোনো ভয়ের কারণ নাই। সালভো কেমিক্যাল 45 টাকা, মানে 42 টু 45, এই যে বাজার ঘুরলেই এই যাত্রা পাবেন, কোনো চিন্তার কারণ নাই। পেনিনসুলা আজকেও দেখেন এই মানে এই পড়ন্ত বাজারেও পেনিনসুলা 24 টাকা 20 পয়সা গিয়ে গিয়ে লাস্টে বাজার একটু অ্যাডজাস্টমেন্ট থাকে, অনেকে কিছু পেইন ফিল করে, এই কারণে ওই প্যানিক সেল এটা পেনিনসুলা 23 টাকার ঘরে একটা বেজ হয়ে গেছে। পেনিনসুলার এখন থেকে এখান থেকে 26-27 টাকার ঘরের দিকে ইউটার্ন যাবে, এটা কোনো সমস্যা হবে না। তো এই সিনো বাংলার বিষয়টা, যে তথ্যপাত্র যেটা হচ্ছে, যেটা তাদের কিছু নতুন মেশিনারিজ অ্যাড হয়েছে চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চারে, এবং উৎপাদনের বৃদ্ধিতে চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চারে আরো তাদের প্রসারিত হয়েছে ব্যবসা। বুঝতে পারছেন কেন আমি সিনো বাংলার বিষয়টা যখন কালকে রাতে খবরটা পেলাম, কনফিডেন্টলি কেন এই জায়গাটাতে আমার ইয়ে করছে, অবস্থান আসছে। আচ্ছা, আরেকটা বিষয়, আজকে আমি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সাথে আমার একটা মিটিং ছিল সিইওর সাথে। অনেকদিন থেকে ওনাদের একটা রিকোয়েস্ট ছিল ওনাদের সাথে একটা মিটিং করার জন্য, এর আগেও একবার হয়েছিল। তো আসলে তথ্যপাত্র অনেক কিছু আমরা পাই, আলোচনাগুলো একটু কথা শুনেন, কারণ বাজার আপনারা যে স্টকগুলোর কথা বলতেছেন যে জুন ক্লোজিং এর, আপনাদের প্রত্যেকের এক বাক্যে বলবো, এই ডেল্টা স্পিনিং বলেন, কেটিএল বলেন, ডিএসএসএল বলেন, আপনারা যা যা লিখতেছেন জুন ক্লোজিং, আপনারা যে যে যার স্টক বলছেন, আমি আপনাদেরকে একটা বলি, আগামী 2 মাসে আপনাদের প্রত্যেকটা স্টকের প্রফিট দেওয়ার জায়গা আসতেছে। সো লেখালেখি বাদ দিয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। রিট্রেস্ট হচ্ছে বাজারে পড়তেছে এই কারণে এটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি সবসময় পজিটিভ মাইন্ডের মানুষ, এবং ব্যবসাকে প্রসারিত করার জন্য যা কিছু করার তা করব, এবং সেটা আপনাদেরকে নিয়েই করব, নিয়েই করছি। ব্যবসা পুঁজিবাজারের ব্যবসার সাথে সাথে পিকনিক আমরা আনন্দ উৎসব করি, যেমন 4 এপ্রিল 4 জুলাই আমি পিকনিকের আয়োজন করছি। আমি লাইভ শেষ করে একটা ভিডিও দেব, পিকনিকের বিষয়ে আলোচনা করব। আমরা সেই কাঞ্চন ব্রিজের গোড়া, যেখানে আমি প্রথম পিকনিকটা করি, সেখানে একটা শিমুলিয়া ঘাট আছে, জাহাজ ঘাট, আমরা একটা জাহাজ ভাড়া করব, সেখান থেকে জাহাজে ভ্রমণ করব, সেই সাথে পুঁজিবাজারের অনেক বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, একটা জরুরি বৈঠক করব সেখানে আমাদের এই বাজার নিয়ে। এইটুকু কথা বলি, এইটুকু একটা কথা বলি আপনাদেরকে, আপনার বাজারের যেই অবস্থানে আমাদের বিনিয়োগগুলো আছে, এই যে আজকে লো পেডাবে মনস্পুল টান দিছে, খালেক ভাই খেয়াল করছেন? বাজার একটু স্লো হয়েছে, আপনি মনস্পুল টান দিছে, মনস্পুল আরো যাবে। তো আপনাদেরকে বাজার সম্পর্কে একটা কথা বলি। আজকে এই যে শাহজালালে বসলাম, কথা বললাম, কিছু তথ্য উপাত্ত তো আমি বের করে আনতে পারছি। বাজারে প্রচুর পরিমাণে টাকা ঢুকতেছে। শুধু একটা কথা বলবো, আপনারা ঠান্ডা মাথায় ব্যবসা করবেন।
আপনাদেরকে আগেও বলছি, এখনো বলছি, আপনারা কোনো ধরনের ম্যানুপুলেটেড জায়গা পা দিবেন, আপনারা বিপদে পড়বেন। মার্কেট 10 সালেও টাকা দিছে, 95% লোক হারাইছেন, আর 5% সবাই টাকা কামাই গিয়েছে। কেন গেছে? তারা বুঝছে যে কোথায় এন্ট্রি দেওয়া আর কোথায় এক্সিট নেওয়া, কিভাবে পয়সা কামানো। সেই জায়গা থেকে বাজারকে রিডিং না করতে পারলে, পড়তে না পারলে, বুঝতে না পারলে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন না। বাই করা যায়, ইটিএল অবশ্যই বাই করা যায়। ইটিএল 18 টাকার ঘরে যাবে, 9 দুগুণে 18, 18 টাকার ঘরে ইটিএল যাবে। মুজাফর 28 থেকে 30 টাকা না, আরো উপরেও যেতে পারে, বাট আমি ফার্স্ট স্টার্টিং এর কথা বলি। তো আহমেদ ইমতিয়াজ ভাই, এসএস স্টিল আজকে বাইয়ের একটা ভালো চান্স গেছে, এখনো চান্স আছে, কালকেও পাবেন। তো যে কথাটা গুরুত্বপূর্ণ সহকারে শুনেন, মার্কেটের আপনাদেরকে বড় ধরনের যে নিউজটা দেওয়ার জন্য অপেক্ষা করছি। বাজারে ফান্ড ঢুকতেছে, এই একটা জায়গায় একটা 1,000 কোটি টাকার ফান্ড 1 তারিখ থেকে ঢুকবে। ঠিক আছে? শুধু একজন এজেন্টের এইভাবে বিভিন্ন হাউজে, বিভিন্ন আহ, এটাকে কি বলে, মার্চেন্ট ব্যাংকে বড় বড় বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে। বাজার 5,800 ব্রেক করবে। বাজার আজকে আমাকে একটা তথ্য দিল যে 5,600, 6,500 যাবে এবারের রানে। এবং আগামী 2 মাসের, উনি আমাকে যেটা দিল, আমাকে টাইম ফ্রেম দিছে, আহ, আহ, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের ভিতরে 6,500 কথা উনি আমাকে বলেছেন। কিন্তু গত কয়েকদিনের আলোচনা আপনাদেরকে বলেছি 6,200 ইন্ডেক্স যাবে। তো ওনার 300 পয়েন্ট এক্সট্রা ওনাদের হিসাব মতন বলেছে। ওনাদের হিসাব মতন বলেছে কত, 6,500। বাট আজকের আলোচনায় যেটা আসছে সেটা হচ্ছে, আমার যেটা তথ্যপাত্র, যে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক হাউস বলেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং হচ্ছে, প্রচুর পরিমাণে টাকা ঢুকতেছে, এতটুকু মোটামুটি এনশিওর করতেছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষ থেকে আমি যে কথাটা বলবো, আপনারা কেউ হতাশা হবেন না। শুধু একটা কথা বলবে, এই টাইমের ভিতরে অনেক ব্যবসা দিবে, আবার অনেকে ধরা খাবে, যেমনটা এখনো অনেকে খাইতেছেন। কেন খাইতেছেন দেখেন, গত বছরের জুন থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে একটা বছরের মাথায় কতটা অ্যাচিভমেন্ট করছি সেটা আমার যারা পার্টনারশিপে আছেন তারা জানেন। ইভেন আমার লাইভ দেখে যারা ব্যবসা করতেছেন মনোযোগ সহকারে এবং স্মুথলি, যারা আমার মানে পয়েন্ট টু পয়েন্ট ধরে বাইসেল করতেছেন, সবাই লস রিকভারি করা বহু আমার আহ, আসছে, আপনাদের রিভিউ আসছে। 50% কম্পন করার পরে ভূমিকম্প কোথায় হচ্ছে ভাই, ইমরান ভাই? না, আমি এখনো পর্যন্ত পাই নাই। আপনি কোনো ভূমিকম্প? তাই? ওহো, ভূমিকম্পর, না আমি, আমার এখানে কোনো আসে নাই, টের পাই নাই আসলে। কথার মধ্যে ছিলাম হয়তো বা। কোথায়, ঢাকাতে কোনো ঝাঁকি টাকির তো পাই নাই। যাই হোক, কোথায় ভূমিকম্প হচ্ছে, ঢাকার ভিতরে নাকি বাহিরে? ও, রহিমাপা, তাহলে ঢাকায় তো, যাত্রাবাড়ি। ভূমিকম্প তো, হ্যাঁ ঢাকা। না, আমি আসলে আজকে অনুভব করতে পারি নাই, তবে একদিন অনুভব করছিলাম। সেদিন মারাত্মক ভূমিকম্প হয়েছে, শুক্রবার সকালে। আসলে ওই যে আলোচনার ভিতরে ছিলাম তো, খেয়াল হয়তো বা হয় নাই। কারণ আমি নিজে তো হয়তো চেয়ারটার একটু ঝাঁকি টাকি দিয়ে বসি। যাক, আল্লাহ ভরসা, হায়াত মত রিজিকের মালিক। আর এই ঘন ঘন ভূমিকম্পটা কিন্তু অশনি সংকেত আমাদের দেশের জন্য। ও আচ্ছা আচ্ছা, ভূমিকম্প হয়েছে না? খুব
অল্প সময়ে হয়েছে, এই কারণে টেরটা পাই নাই। আলোচনার ভিতরে ছিলাম, কথার ভিতরে ছিলাম হয়তো। যাক, অসুবিধা নাই ভাই, আমরা আহ, বড় ধরনের ধাক্কা হয়েছে না, হয়ে গেছে। ও, যাই হোক, আসেন আমরা একটু আলোচনা আনি। থেমে গেছে হয়তো বা এই কারণে। দেখেন কথার ভিতরে দিয়ে একটা আসলে এগুলো তো চট্টগ্রামে হয় নাই না, আচ্ছা ঢাকার, তাহলে ঢাকা হইলে নারায়ণগঞ্জ। কো- ও ভাই, কুমিল্লাতেও হয়েছে না দিলীপ দাদা, আপনার কুমিল্লাতেও হয়েছে না? ও, রহিমাপা। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়িতে হয়েছে, তাহলে হয়েছে এই কুমিল্লা অঞ্চলে হলে, তাহলে ওই যে আপনার যেই এইদিকে যে বিবাড়িয়ার এইদিকে কোন কোন একটা জায়গায় এর আগে একবার হলো না, নরসিংদীর কোন একটা স্থান থেকে। অবশ্যই নিউজ তো চলে আসবে, নিউজ চলে আসার কথা এতক্ষণে। বনশ্রীতে হয়েছে চট্টগ্রাম, ও তাহলে এই এই সাইডটাতে হয়েছে এটা, তাহলে ওই যে দুইটা থেকে আসছে না। আমি আপনাদের সাথে কথা বলার সময় মনে হয় এটা ইয়ে হয়েছে, আমি আসলে টের পাই নাই। সিলেটেও হয় নাই না? আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা, যাক আমরা আসেন আমরা কাজে আসি। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের আলোচনার জায়গা থেকে আসি। সিনো বাংলাটা খুব চমৎকার একটা জায়গা আছে, এটা তো আলোচনা শেষ হলো, যে আলোচনাগুলো করতে চাইছি যে বাজারের নিয়ে ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ। তো এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে, আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজতকারী, টেনশন করার কিছু নাই। তো এখন যে জিনিসটার কথা আলোচনা আসি, আমাদের সময় ইয়ে হচ্ছে, এবার আপনাদেরকে বলি, আসেন আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করি, সেই সাথে 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 বাজারের কথা বলি। ইটিএল, দেখেন আজকে কয়েকদিনের এই প্রেসারে, এই কয়েকদিনের প্রেসারেও শেয়ারটা একই জায়গায় ঘোরাঘুরি করে আজকে একটা, এই যে আজকের যে ক্যান্ডেলটা ইটিএল, মানে আগামীকালকের ইউটার্নের একটা সিগন্যাল দিচ্ছে। আলোচনা ছিল 12 টাকা 70 80 বা 12 টাকা 30 40 পয়সার ঘর থেকে আলোচনা করে আসছি, সেখান থেকে 13 টাকা 70 পয়সা হিট করছে, একটা রিট্রেসমেন্ট কমপ্লিট করে। তো যাই হোক, জি সাইদ ভাই, ধন্যবাদ ভাই। তো এখন ইটিএলটা, ইটিএলটার কথা বলি, রিটেস্টমেন্ট কমপ্লিট করেছে, আরএসআই কারেকশন করেছে, সবকিছু ওকে আছে, ঠিক আছে। এ একটা গেল। আপনাদেরকে ডেস্টিনেশনটা বলা হয়েছে। এখন যে কারেকশনটা করছে, এখনকার কারেকশনে আগের একটা পয়েন্ট ছিল, দেখেন পয়েন্টটা একটা ইয়ে করছে, আগের একটা পয়েন্ট ছিল যেটা 14 টাকা 50 পয়সা। এই যে কারেকশনটা কমপ্লিট করছে যেটা 13 টাকার ঘরটাতে, আমার একটা একটা হিসাব আছে, যে একটা বিষয়ের হিসাব করি আমি যেটা, এটা এবার ভেঙে এই 14.50-এর উপরে গিয়ে 15 টাকা 20 পয়সায় গিয়ে রিট্রেসটা আসবে, তবে 14.50 থেকে 15-র ভিতরে একটা ছোট্টখাটো কারেকশন দিয়ে ফাইনাল ডেস্টিনেশন 17 টাকা হতেও পারে। বাজারে যে পরিমাণে ফান্ড আসতেছে আর ইটিএল এর যে বেস, স্ট্রং বেসের জায়গা থেকে, আমি একটু প্রিভিয়াস সাইডটা দেখাই, কেননা বাজার যদি 6,000
যেটা আমাকে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত 6,500 ওনার ওনাদের প্রেডিকশন এবং অ্যানালাইসিস, এই যে জায়গা থেকে ওনারা কথা বলছেন ওনারা অথেন্টিক লোক। তো সেই হিসাবে আমি ওনারা 6,500-র কথা বলেছে, বাট আমার হিসাবে হচ্ছে 6,200। তার মানে এখান থেকে যেখানে আছে আরো 600 পয়েন্ট, মানে 6,500 থেকে আরো 700 পয়েন্টের হিসাব আছে। আচ্ছা দেখেন, হতেও পারে যদি বাজার সত্যি 6,500-তে যায়, তখন ইটিএল এর প্রাইসটা আপনারা কোথায় পাবেন? 22 টাকার ঘর পাবেন। তার মানে এখন যে জায়গা আছে 13 টাকা, 13 দুগুণে 26, বা এখান থেকে 3 নং 9 দুগুণে 18, 18 আর 9, 3 নং 27, আর 18 আর মোট কথা এই 22 টাকার ঘরটা আমি দেখতেছি, যদি ওনা যে কথা বলেছেন এবং আমার হিসাব মতন এই টেক্সটাইল ক্ষেত্রের একটা আহ, আহ, ভালো প্লে রোল সামনে আমরা অপেক্ষা করছি। কারণ আমি লক্ষ্য করেছি যে কিছুদিন যাবৎ যে টোটাল টেক্সটাইল সেক্টরে একটা ভালো ফান্ডিং হয়েছে। এই ফান্ডিং, এই যে টেক্সটাইলের এই যে ইটিএল যে 1 কোটি 1.5 কোটি 1.25 কোটি শেয়ার ট্রেড হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। দ্যাট মিনস এখানে বিগ ভলিউমের ইনভলভমেন্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম কামরুদ্দিন ভাই। তো এখন এই জায়গার মধ্যে হচ্ছে যে ইটিএল নিয়ে যেখানে যে অবস্থা আছে, স্ট্রেট যারা ধৈর্য ধরবে অল্প সময়ের ভিতরে 16 টাকার ঘরটা 17 টাকার ঘরটা পেয়ে যাবে, বেশি সময় লাগবে না, আমাদের হাতে সময়ও কম। কেননা জুন ক্লোজিং এর এখন এই যে ক্লোজিং আজকে 22 তারিখ, 23, 24, 25 তিনটা ট্রেড আছে। 25 তারিখ, 26, 27-এর পরে 28, 29, 30, 3, 3, 6, এই 6 দিন আছে আমাদের জুন ক্লোজিং এর। 6টা ওয়ার্কিং ডেজ আছে। এই 6টা ওয়ার্কিং ডেজের মধ্যে ইন্ডেক্স কিন্তু কারেকশন চলছে। এই 6টা ওয়ার্কিং ডেজের ভিতরেই ইন্ডেক্স একই জায়গায় রেখে কালেকশন কমপ্লিট করছে। তো এইখানের যে জায়গাটার অবস্থানের কথা বলছি, এই রিট্রেসমেন্ট একটা ব্রেকআউট দিয়ে একটু কারেকশনে আসছে। ব্রেকআউটটা দিয়ে কোন এক ভাই 1,000 টাকা দিচ্ছেন ফর মসজিদের জন্য। ধন্যবাদ ভাইয়া, আল্লাহ আপনার এই দানকে কবুল করুন। সেই জায়গাতে দেখেন এখনো অবধি পর্যন্ত বাজারের যেই আজকের মাইনাসটা হয়েছে, এখনো পয়েন্ট জায়গা আছে। খুব সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে, কালকে বাউন্স ব্যাক আসার সম্ভাবনা রয়েছে। কেননা একদম একটা ভালো সাপোর্টের জায়গার মধ্যে আজকে ক্লোজিংটা আসছে এবং ক্যান্ডেলটা একই স্টাইলে আসছে। তো ফুল বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে এই একই দিনে 83 পয়েন্টের যে কত পয়েন্ট আজকে মাইনাস দিল, এই যে 85 পয়েন্ট, একই দিনে এত বড় একটা কারেকশন, দ্যাট মিনস এটা ভালো লক্ষণ যে একবারেই একই জায়গা আছে। এখন আগামীকালকের সকাল 10টা থেকে 10টা 15 মিনিটে কনফার্মেশন দিবে সে কি নিচে আরো কারেকশন করবে কি আরো সামনের দিকে যাবে। যেমনটা আপনাদেরকে এই দিনটাতে বলা হয়েছিল যে 15ই জুন মাসের 15 তারিখে যে আগামীকালকে বোঝা যাবে যে ইউটার্ন আসবে কিনা। ঠিক পরের দিনে আমাকে ইউটার্নের একটা সিগন্যাল দিছে, 16 তারিখে সিগন্যাল দিছে। 17 তারিখ আর 18 তারিখ 2 দিনই পজিটিভ ছিল, এবং 19 তারিখে গিয়ে 21 তারিখে গিয়ে মানে এই বৃহস্পতি গতকালকে অশনি সংকেত একটা দিয়েছিল, বলছে যে আজকের ক্যান্ডেলটা, গতকালকে বলেছে আজকের ক্যান্ডেলটা ভালো না, এখানে একটা নিচে আসতে পারে। তো কালকে লাইভেই বলা হয়েছিল আপনাদেরকে যে যদি বাজার নিচে আসে অবশ্যই বাই মুডে থাকবেন। যাক, আজকে অনেকেই নিচে যারা পেয়েছেন বেশ ভালো প্রফিট পেয়েছেন বা সুন্দর জায়গায় কিনতে পারছেন। আর স্টকগুলা কোন কোন জায়গার কথা বলছি, কোন কোন স্টকগুলো বাইয়ের জায়গা, কোন কোন স্টকগুলো সেলের জায়গা, এটা তো সবসময় আমি আলোচনায় বলে দিই। আচ্ছা, লঙ্কা বাংলার কি অবস্থা একটু আমি দেখি। আজকে তো ম্যাক্সিমামই সব সেক্টরে বেশ ভালো ফল করেছে। লঙ্কা বাংলাও একটা ডাউন ট্রেন্ডে আসছে।
লঙ্কা বাংলা এর আগে 16 টাকা 17 টাকা 80 90 পয়সা ট্রেড করে আসছে, তার মানে 18-র কাছাকাছি গেছে। আমাদের একটা ডেস্টিনেশনও ছিল 18 টাকায় লঙ্কা বাংলা, বেস্ট হোল্ডিং এবং ফরচুন শুজ, এই তিনটা একই প্যাটার্নের শেয়ার। এই তিনটার এই জায়গাতে সাপ্লাই জোন আছে, এটা পার না করা পর্যন্ত এর উপরে আশা করা ঠিক না। আবার এখন যখন কারেকশনে আসছে, এই মুহূর্তে কেউ যদি লঙ্কা বাংলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, ISLAMIC, ইসলামিক ফাইন্যান্স বলেন, এটাও কেনার জায়গা আসছে একদম 10 টাকা 50, যে জায়গাটা ওইখানে আবারও চলে আসছে। এবার আইপিডিসিটা দেখি, আইপিডিসি দেখেন, আইপিডিসিটা ভালো একটা জায়গা থেকে ব্যাক করছে, এটা আরেকটু স্লো যাবে। আইপিডিসিটা কেননা 18 টাকা থেকে এক টানে 30 টাকা নিয়ে আসছে, 19 টাকা থেকে এক টানে 29 টাকা নিয়ে আসছে। এখন দেখার বিষয় বাজারটা কোন দিকে মুভমেন্ট আসে। ফান্ডিং অনুযায়ী বোঝা যাচ্ছে টেক্সটাইল খাতে টাকা ঢুকছে, জুন ক্লোজিং এর টাকা ঢুকতেছে, জুন ক্লোজিং এবং টেক্সটাইল খাতে টাকাগুলো ঢুকতেছে। শুধু কোন কোন সেক্টরে ঢুকতেছে সেগুলো একটু ফলো করতে পারলে আপনাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়। এখানে দেখেন প্রতিদিনই ভলিউমের মধ্যে ফার্মাসিউটিক্যাল আর ইঞ্জিনিয়ারিং আর টেক্সটাইল, এই তিনটা সেক্টর, তিনোটা সেক্টরই জুন ক্লোজিং। সুতরাং এই সেক্টরগুলোর মধ্যে আপনাদের, যেমন আজকে টেক্সটাইল সেক্টরের মাইটটা হয়েছে যেমন, আর এই মায়ের সাথে ইনভলভমেন্টটাও তেমন হয়েছে, কারণ ভলিউমে বলে। এরপরে যদি ধরি ফার্মাসিউটিক্যাল এইদিকে একটু লক্ষ্য করে দেখেন, এটাও মাইটটা যেমন হয়েছে, এই ফান্ডিংটাও এইদিকে ঢুকছে। ইন্স্যুরেন্স, এই যে মিউচুয়াল ফান্ড একদিন উঠেই শেষ, তেনায় গেছে। তারপরে ইন্স্যুরেন্সগুলো আপ অ্যান্ড ডাউনে শুধু ফিডিং এর উপরে আছে। হয়তো আজকে অনেকে বলতেছে বিএনআইসিএল বাড়ছে, ভাই খাওয়ানো পর্যন্ত তো তারা এগুলা আপ অ্যান্ড ডাউন করাবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরও বেশ ভালো আছে, সবচেয়ে বেশি যে সেক্টরটা মার খাইছে আইটি সেক্টরটা একটু তামা তামা করে ফেলছে, সব সেক্টরে করছে। তো এখন গ্রাফিক্যাল চিত্র যদি দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, আরএসআইটা এই মাঝখান দিয়ে 80 পর্যন্ত উঠছে, আরএসআই কারেকশনটার জন্যই কারেকশনটা হয়েছে। আশা করতেছি কালকের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল খুবই জরুরি আশা করতেছি। আর যেভাবে আজকে যে শাহজালালে বসার পরে কিছু তথ্যপত্র পেলাম যে প্রচুর ফান্ডিং হচ্ছে, ঢুকতেছে, স্টেপ বাই স্টেপ পজিশন নিচ্ছে। যেহেতু এখান থেকে আরো 1000 পয়েন্টের হিসাব উনি আমাকে দিছেন, তার মানে আমাদের আতঙ্কের কোনো কারণ নাই, জায়গা নাই, আতঙ্কের কোনো কারণ নাই, জায়গা নাই, আমাদের এসব জায়গায় কোনো টেনশন করার কিছু নাই। এবার কোন কোন স্টকগুলো আপনাদের জন্য বেস্ট হবে বা আলোচনার মধ্যে, সিনো বাংলার বিষয়টা ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার করছে। আচ্ছা, আমরা বিবিএস কেবলটার দিকে আরেকটা ফোকাস দিয়ে যদি আহ, আলোচনা আনতে পারি। বিবিএস কেবলের হিসাবটা আমাকে বলছে এখানে, এই দেখেন, এই 23 টাকার ঘরে আসলে কিন্তু বায়ার চলে আসে, খেয়াল করছেন? তো আজকের লোয়েস্ট প্রাইস 33 টাকা, এ উঠার আগে যদি একটা বার যদি এই জায়গাটা পর্যন্ত আসে, কত, 22 টাকা 20-30 পয়সা পর্যন্ত আসে, তখন গিয়ে তার পরবর্তী রানটা হবে খুব স্ট্রং। এই জায়গায় যেহেতু একটা সাপ্লাই জোন করে ফেলছে, আমরা 16 টাকা থেকে আলোচনার সময় বলেছিলাম যে 25-40 থেকে 26 বা 27 টাকা, এই যে আমরা যখন প্রিভিয়াস হিস্ট্রি আপনাদেরকে নিয়ে আসছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিবিএস কেবলের যতটুকু টার্গেট করছি একদম 100-এ 100 কনফার্ম টার্গেটটা ফিল আপ করছে। তো যেহেতু একটা লম্বা যাত্রা পার করে এসে এখানে 100-এ 100 কাজ করছে, এখন একটু সময় নিবে, এই সময়টাতে ফান্ডটা অন্যদিকে ঘুরে। পপুলার লাইফের কথা কালকে কি বলেছিলাম মনে আছে তো আপনাদের? দেখেন ঠিক আজকেও 58 টাকা 80 পয়সা টাচ হিট করছে, এবং সেইখানে আবার বায়ার শো করতেছে। ওকে, হিসাব বরাবর সেই জায়গায় এসে আবারও দাঁড়ানোর পরে এখন বায়ার শো করতেছে, খেয়াল করছেন? তাহলে যাদের কাছে ফান্ড আছে আপনারা পপুলার লাইফটাও দেখতে পারেন।
58 টাকা বরাবর এই জায়গা একটা টাচিং লাইন আগামীকালকেও আসতে পারে। 58 টাকা বরাবর বা 58 টাকা 10 পয়সা। প্রিভিয়াস সাইডটা দেখি, কয়েকটা পয়েন্ট যদি মিলাইতে পারি তাহলে বোঝা যাবে যে উঠার আগে শুধু 58-10 না, হয়তো বা একটা বাড়ির জায়গাটা যদি নিয়ে আসে তাহলে সেটা হতে পারে 56-60। এটা জাস্ট ওই যে সামনে দৌড় দেওয়ার জন্য পিছনে যে একটা প্রস্তুতির দৌড়, সেটা হচ্ছে এই 57-60। বিবিএস কেবল 22 টাকা 30 পয়সা। এই পয়েন্টগুলো মনে রাখবেন। উঠার আগে ঝাঁকির যেটা, ওই যে যত ঝাঁকি তত নেকি, ওই নেকি হাসিল করার জন্য একটা ঝাঁকি মারবে, সেই ঝাঁকির জায়গাগুলো আপনাদেরকে বলে দিয়েছে। এবার আসেন মনস্পুল নিয়ে যারা কথাগুলো বলে আসছিলাম। মনস্পুল আমি লাইভেও আলোচনা করেছিলাম ভাই। এত ফান্ড তো এত দিয়ে ঘুরে না, আপনাদের যাদের আছে তাদের সুবিধার্থে বলছি। বাজার একটু স্লো হয়েছে, কিছু এই লো পেইড অ্যাপগুলো একটু মুভমেন্টে আসছে। তাহলে একটা কারেকশন কমপ্লিট করে খুব ট্রেন্ড লাইনে পড়ছে, বুঝছেন, এটাকে ট্রেন্ডি লাইন বলে। ট্রেন্ডি লাইনেই আপনার মনস্পুলটা পড়ছে। এই ট্রেন্ডি লাইনের পড়ার ইয়েটা যেটা, এই যে যেখান থেকে ব্যাক করছে, আপনাদের নেক্সট ডেস্টিনেশনটা বলে যে মনস্পুলের বাজারের গতি, বাজারের অবস্থান, ফান্ডিং, ইনজেকশন সবকিছু মিলিয়ে যদি বিষয়টাকে আপনাদেরকে সামনে উপস্থাপন করি, তাহলে মনস্পুলের মোটামুটি কনফার্মেশন জায়গাটা হচ্ছে 140 টাকা মিনিমাম পরবর্তী ধাক্কা। এটা পার করার পরে পরবর্তী আলোচনা আনবো, এরপরে না। যতক্ষণ পর্যন্ত এ পর্যন্ত না যাচ্ছে, 108 টাকা থেকে আগে আমার ছিল 117 টাকা, এবারে 100 মানে সরি 86-87 টাকা যখন ছিল, তখন থেকে আলোচনা ছিল 117 টাকা। সেই 117 টাকা ফুলফিল করছে। এইবার 108 টাকা থেকে যেহেতু মুভমেন্ট আসছে, 140 টাকা পর্যন্ত হিসাব আসছে মনস্পুলের। কথাটা নোট করে রাখেন সবাই। বাজারের ইনজেকশন টাকা ঢুকতেছে, কোনো টেনশন করবেন না। আজকে যে টোটাল আলোচনা ছিল ইন্ডেক্স, ফান্ডিং, ইনভেস্টমেন্ট কি হচ্ছে, কোন দিকে টাকা যাচ্ছে, সেগুলোর বিষয়। আচ্ছা, পিটিএল নিয়ে কয়েকজনে আমাকে গত কয়েকদিন বলতেছে, আসলে আলোচনার ভিতরে করতে করতে তো অনেকগুলোতে আসে না। পিটিএলটা ডাউনে আসছে, পিটিএলটা অ্যাকচুয়াল একটা গেম হয়ে আসছে। তো গেমের শুরুতে যারা ঢুকতে পারে তারাই প্রফিট নেয়, আর যারা একটা পর্যায়ে গিয়ে বাজারে যখন রিউমার ছড়ায় তখন গিয়া ঢুকে তখনটা আটকা খায়। আহ, নিপা চৌধুরী আপা, আপনি গত কয়েকদিন যাবত আমাকে এটা বলছেন। আসলে আপনার অনেকগুলাই স্টকের কথা বলছেন, তার মধ্যে এটা আজকে আলোচনা করে দিলাম। পিটিএলটা একটা ডাউন ট্রেন্ডে, টোটালি ডাউন ট্রেন্ডে আসছে এবং তার ট্রেন্ড লাইনটা ভেঙে ফেলছে। সুতরাং এখন যেখানে আসছে সেখান থেকে পড়বে না, তবে এখান থেকে সহজে উঠার আপাতত এত সহজে উঠবে না। কেন উঠবে না? স্টকটা ভালো একটা গ্যাপ করে আসছে, মানে প্রফিট টেকিং করে আসছে 50 টাকা থেকে আপনার 65 টাকা, তার মানে 15 টাকার একটা গ্যাপ হয়েছে। এখন এইখানে সাইড লাইনে 2-4 দিন আপনাদেরকে পেন দিবে। এরপরে যখন প্যাটার্ন তৈরি হয়ে আসবে তখন আপনাদেরকে আলোচনা আনতে পারবো। অন্তত 2-4-5 দিন এটা এখানে স্লো থাকবে, এটুকু কনফার্মেশন দিচ্ছে। আবার হতেও পারে বাজার, যেহেতু এখানে 1-2 দিন মিনিমাম যদি হিস্টোগ্রামের বারগুলো ফলো করেন, তাহলে বোঝা যাবে যে অন্তত 3-4 দিন একটা সময় আপনাদের কিল করবে এই পিটিএলটা। এটা একটা স্পষ্টত বোঝাই যাচ্ছে। এসপিসিএলটা বেশ ভালো কারেকশন করে ফেলছে, বেশ ভালো নিচে নামিয়ে আসছে। তথাপিও আতঙ্কের কিছু নাই, এমনিতে এটা বেশ কয়েকদিন যাবত এখান থেকে, ওরে বাপরে বাপ, আরএসআই তো মারাত্মক নিচে চলে আসছে। আরএসআই প্রাইস ঠিক রাখছে, দেখেন প্রাইসটা 52-53 যেখানে রাখছে বা যে অবস্থানে রাখছে, এটা এমন সমস্যা না। এইখান থেকে আরএসআইটা ম্যাসিভ ডাউনে চলে আসছে। আরএসআই দেখেন 38-এ চলে আসছে আরএসআইটা। দ্যাট মিনস এইখানেও ট্রেড প্যাটার্ন লেনদেনে বলছে, এখানেও তারা কোন একটা গ্রুপকে কেনার সুযোগ করে দেওয়ার জন্য এসপিসিএলটা নামানো হয়েছে। কোন একটা সেট আপকে,
গ্রুপকে টাকা মানে কেনার জন্য এটুকু নামানো হয়েছে। তো আমরা এটার মধ্যে দফায় দফায় প্রফিট করেছি এবং আমাদের ইনভলভমেন্ট এখনো আছে এসপিসিএল এ। তো এসপিসিএল নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আসেন আপনার কেডিএস এক ভাই বলছে। কেডিএসটা আজকের হায়ার হাই করছিল 52 টাকা, আজকে করেছিল 53 টাকা, টাচ করছে 53 টাকা হাই। আর লোয়েস্ট হচ্ছে 50 টাকা, আজকে লোয়েস্ট হচ্ছে, আজকে লোয়েস্ট হচ্ছে 49 টাকা 70 পয়সা, ক্লোজ আসছে 50 টাকা। মোটামুটি এই যে একটা ইনভলভমেন্ট, এই যে একটা অবস্থান, এখান থেকে নেক্সট রাউন্ড কেডিএস এর ডেস্টিনেশন আপাত আপাত দৃষ্টিতে এই যে 60 টাকার ঘর, 60-61 টাকার ঘর, যেটা গত বছরে এক্সপেকটেশন করেছিলাম 39 টাকা থেকে আমরা 47 টাকা 50 টাকা পর্যন্ত বেশ ভালো কয়েক দফা প্রফিট করছি। পরে বাজারের কারণে নিচে চলে আসছে, এখন আবার ইউটার্ন নিয়ে আসছে। তো এখন বাজার যেহেতু ফান্ড আজকে কিন্তু লেনদেনও কম হয়েছে, দেখেছেন 800 কোটি টাকার বেশি। গতকালকেও 1000 কোটি টাকা ছিল, এর আগে 1200-1300 কোটি টাকা বেশ কয়েকদিন ছিল। আবারও সেই লেনদেনগুলা ফিরে আসবে যতটুকু আহ, মোটামুটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে বা বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যোগাযোগ কমিউনিকেশনের মাধ্যমে যেটা জানতে পারলাম, প্লাস গ্রাফিক্যাল চিত্র 5000 6500, ওনারা বলতেছে আমার হিসাব মতে গ্রাফের চিত্রটা, মার্কেট ইন্ডেক্সের চিত্রটা যেটা বলছে এই 5800টা ভাঙুক, এরপরে খুব দ্রুত সময়ে 6200 পয়েন্ট চলে যাবে। এই 6200 পয়েন্ট যাওয়ার জন্য আরএসআই কারেকশন প্রস্তুতি নেওয়ার জন্য যা যা কিছু করার তারা করছে। উনি যে কথাটা বলেছেন যে 6500, সেটাও অবান্তর কিছু না, অবাস্তব কিছু না, সেটা আছে হিসাবে। তাও না, এতটুকু আমার আসে না, ওনার প্রেডিকশনের সাথে আমার প্রেডিকশন আসে না। আমার হায়েস্ট প্রেডিকশন আসে 6200, এর উপরে আমি এই মুহূর্তে বলতে পারি না। 6200 যখন ব্রেকআউট করবে সেখানেও একটা কারেকশন আসবে, আসার পরেই আবারও সেই এখনকার যে সিস্টেমটা চলছে এটার পরবর্তীতে 200 পয়েন্ট কারেকশন দিবে। দেওয়ার পরে এটা ব্রেক করলে তখন আমরা আবার আরেকটু সুনিশ্চিত হব কোথায় যাবে। আরেকটা পজিটিভ কথা বলি, আজ থেকে 1.5-2 বছর আগে ক্যাল পত্রিকা, ক্যাল পত্রিকা বাংলাদেশের ইন্ডেক্স নিয়ে, এটা শ্রীলঙ্কান ভিত্তিক একটা পত্রিকা, বাংলাদেশের ইন্ডেক্স নিয়ে বলা হয়েছিল ইন্ডেক্স 10,000-এ যাবে। আমি তাদের সাথে তখনও একমত পোষণ করছি, এখনো একমত পোষণ করছি। বাংলাদেশের এই এই ইয়েটা, শেয়ার মার্কেটটা এখনো পুরাপুরি আন্ডার ভ্যালিউতে আছে। আর 10,000 যাওয়াটা অসম্ভবের কিছু না। এটা যাবে এই কারণে বর্তমান সরকার এখানে মোটামুটি একটা রিফর্ম করা হয়েছে। বর্তমান সরকার এই বাজারকে গোছাচ্ছে। যেমনটি বিএসইসি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, সে সাথে পুরো প্যানেল পরিবর্তন হয়েছে। সুতরাং যে প্যানেলটা আসছেন তারাও এই মার্কেটের একটা বড় ধরনের প্লে রোল করবে, এতটুকু নিশ্চিত থাকেন আপনারা। এই আলোচনার প্রেক্ষিতে যে যে স্টকগুলো বটম সাইডে ধরে আছেন, এতটুকু বলতে পারি, আত্মবিশ্বাস রেখে বলতে পারি, শুধু এই স্টকগুলোই শুধু কেনা বেচা করেন অথবা ধরে রাখেন। আগামী 3 মাসে, আগামী 3 মাসে আপনাদেরকে বিশাল বিশাল রিটার্ন দিবেন। আপনারা কাগজে কলমে লিখে রাখেন আমার কথাগুলো। যে স্টকগুলো, যেমন ধরেন আপনার এই যে ধরেন আপনার এই যে ডেল্টা স্পিনিং এর কথা, ডেল্টা স্পিনিং এর কথা বলেন, এই ডেল্টা স্পিনিং কি আপনারা ভাবেন যে আপনারা এখানে থাকবে? ছোট্ট ছোট্ট স্টকগুলো আপনাদেরকে কি পরিমাণের প্রফিট দেয়? এই ডেল্টা স্পিনিং আমরা 5 টাকা, 5.5 টাকা থেকে আলোচনা করে এই 7 টাকা পর্যন্ত কয়েক দফা চলছে। কোডে এখনো প্রচুর শেয়ার রয়েছে। ডেস্টিনেশনটা আপনাদেরকে একদম স্পষ্টতই বলেছি, এই 8 টাকা 50 পয়সা 60 পয়সা ব্রেকআউট করবে এবং সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন আপনার 10-12 টাকা ইভেনচুয়ালি, যে পরিমাণে এই ইয়েতে হয়। কেন বলছি, এই মুজাফফরের কথা বলি, 2000
2021 সালে যখন বাজারে যে 2019 সালে ফল করলো, 2019 সালে ফল করার পরে এই মুজাফফর, তিনটা স্টক একই জায়গায় ছিল, মুজাফফর, ন্যাশনাল ফিড, আর একটা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রি, যেটা ছোট আলিফ যেটা, এই তিনোটা 9 টাকার ঘরে ছিল। 21 সালে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, তখন অত বড় ফান্ডও ছিল না আমার, আর আহ, এত বৃহৎ পরিসরে আলোচনা আপনাদের লাইভে আসি নাই বা লাইভ করি নাই তখন। তো আমার এক মামুন ভাই আছেন, একজন ছিলেন, আছেন এখনো, ওনার বেশ ভালো ইনভেস্টমেন্ট ছিল, এখনো আছে, 11-12 কোটি টাকার পোর্টফোলিও ওনার। তো আমি বললাম যে উনি আমার সিনিয়র মানুষ, তো দাদা বলে ডাকতাম, সারাদিন আড্ডা দিতাম। তো ওনাকে আমি তিনটা স্টকের আলোচনা করেছিলাম। মুজাফফরটা 9 টাকা, এ এআই ওই যে আলিফ ইন্ডাস্ট্রিটাও 9 টাকা, ন্যাশনাল ফিনটাও 9 টাকা। এটা 21 সালের ঘটনা বলি। বলছি দাদা এই স্টক তিনোটাই ম্যাসিভ প্রফিট দিবে। তো আসলে ওই যে ক্ষুদ্র চিন্তা ভাবনা হইতে হইতে, মাইর খাইতে খাইতে ভালো কোনো চিন্তা আনতেই পারে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এই মুজাফফর ওই সময় 48 টাকা গেছে 9 টাকা থেকে, ন্যাশনাল ফিড 9 টাকা থেকে সেটাও 52 টাকা গেল, আর ছোট আলিফটা 9 টাকা থেকে 22 টাকা পর্যন্ত গেল। বুঝতে পারছেন কেন আমি প্রিভিয়াস হিস্ট্রিটা কেন বলছি? আপনারা যে এই যে আরএকে সিরামিক যারা কিনছেন, আলিফ এই যে ইটিএল যারা কিনছেন, মুজাফফর যারা কিনছেন, আপনাদের বিনিয়োগটা অত্যন্ত নিরাপদ জায়গায় বিনিয়োগ করছেন, শুধু সময়টা আপনাকে দিতে হবে। আরএকে সিরামিক 44-45 টাকা আপনারা পাবেন, ডেল্টা স্পিনিং 10-12 টাকার ঘরে ঢুকবে, তাল্লু স্পিনিং 10 টাকার ঘরে একবার ঢুকলে 10 টাকা থেকে ব্যাগে আসবে না আপাতত। যেখানে একটা 11 টাকায় 9 টাকা হিট করছে, এখন 8 টাকা একটা কারেকশন দিয়েছে, ইউটার্ন আসবে, এই জায়গায় যাবে। বেস্ট অপরচুনিটির একটা শেয়ার আপনাদের চোখের সামনে আমি আনছি, 5 টাকা 40 পয়সা থেকে 7 টাকা 20 পয়সা একটা ভালো গেইন দিছে। বাট এই শেয়ারটার কথা বলি, ভিতরগত তথ্যপত্র নিয়েই আমি কিছু কথা বলছি, যে এসএসসির যারা লং টার্মে ধরে রাখবে, যেমন আমার, যারা আমি যাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি, তাদের করে প্রফিট টেকিং করি, প্রফিট বাই সেল করি, এই এসএসসি স্টিল 20-22 লাখ শেয়ার নেওয়ার থেকে মোটামুটি এই জায়গায় ভালো একটা 14-15 লাখ শেয়ার ডেলিভারি এখানে দিয়েছি, 60 টাকা, 6 টাকা 90, 60 টাকা, 60 টাকা 10, এই লেভেলটাতে। আবার আমার নিজের কোডে আপনাদেরকে বলেছি আমি ভালো একটা অ্যামাউন্ট, এই যে এই 5 টাকা 40 পয়সায় কিনছি, সেটা আমি সেল করি নাই। এবার আপ এন্ড ডাউন হোক, কেননা আমার অন্যান্য কিছু স্টক দিয়ে পার্ট থ্রি, পার্ট 3-র মধ্যে পার্ট 1 শর্ট টার্ম, পার্ট 2 মিড টার্ম, পার্ট 3 লং টার্ম, তিনটা পার্টের মধ্যে আমার এসএস স্টিল আছে, পেনিনসুলা আছে, আর হচ্ছে এই যে কেপিস, সরি আপনার এই যে আরএকে সিরামিক আছে। এই তিনটা পার্ট, আর অন্যান্য এই পার্ট 3-র মধ্যে, পার্ট 2-র মধ্যে আছে সালভো কেমিক্যাল আছে, পার্ট 2-র মধ্যে এসপিসিএল আছে, সিনো বাংলা আছে। এই পার্ট 1-এর মধ্যে যেটা শর্ট টার্মের মধ্যে, কখনো ইটিএল, কখনো এই যে এখন যেটা আসছে খুব চমৎকার একটা হিসাব, যে খবরটা পাইলাম সিনো বাংলার, আপনাদের কাছে শেয়ার করছি আজকে তাদের উদ্বোধনী, ওই যে এই যে ফ্যাক্টরির যে মেশিনারির মিলাদ মাহফিল করে উদ্বোধন করেছে, মেশিন আজকে থেকে রানিং হয়েছে সিনো বাংলার। তাহলে এই যে মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি, টোটাল বাজারের কারো কোনো হতাশার জায়গা নাই, এক কথায় এক বাক্যে যেটা বলবো, জুন ক্লোজিং সেভ আইটেম, জুন ক্লোজিং সেভ আইটেম। ধন্যবাদ দেলোয়ার ভাই। সিনো বাংলা কালকের আলোচনায় যারা আজকে নিয়েছেন, আর আজকের আলোচনাও বিষয়টা, যেহেতু কালকে রাতের লাইভের পরে নিউজটা পাইছি, এখন এটা আজকে আপনাদেরকে এই জায়গায় আহ, আলোচনা করে দিলাম। আলহাজ কততে 100 টাকা আসছে। আলহাজটা দেখেন, যদি সে ভালোভাবে আসতে হয়, আসতে চায়, তাকে নিচে আসতে হবে বাধ্যতামূলক। আলহাজের প্রাইস এখান থেকে এখনো অবধি অবশ্য একটু, এখনো অবধি অবশ্য একটু নিরাপদ অবস্থান। আ- ভাই একটা আলহাজের কথা বলবো, মানে ফ্যাক্টরির অবস্থার কথা বলবো। আলহাজের মালিকের বাড়ি কে বলতে পারবেন কোথায়? পাবনা জেলায়।
আলহাজ কোম্পানির ফ্যাক্টরি টোটালি বন্ধ, ঠিক আছে? আলহাজ ফ্যাক্টরি টোটালি বন্ধ। যা গেমলিং হয় তাদের অঢেল সম্পদ আছে, অগণিত সম্পদ আছে আলহাজের, এতটুকুই। কিন্তু ফ্যাক্টরি টোটালি বন্ধ। আলহাজের টেক্সটাইলের কোনো কিছুই চলে না। শুধু চলে তাদের এই স্টক এক্সচেঞ্জ মার্কেটে একটা সাইনবোর্ড আছে আলহাজ, কিন্তু উৎপাদন টুৎপাদন এগুলা তাদের অন্যান্য আদার্স ইনকাম আছে, সেখান থেকে এগুলা এই আলহাসের সেই ইয়েটা দেখায়, তারা প্রতিবেদনগুলো দেখায়, ঠিক আছে? একটা স্টকে আপনি বিনিয়োগের আগে চিন্তা করবেন স্টকটার অবস্থান কি। সে যত গেমলিং করে, এগুলো গেমলিং হয় আলহাজের, কিন্তু অ্যাকচুয়াল আলহাজ ফ্যাক্টরি টোটালি বন্ধ। আলোচনা আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের যে আলোচনাটার মূল প্রতিপাদ্য বা অবস্থান, আজকে যে ইনস্টিটিউটের সাথে আলোচনা করে আসলাম, আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি বাজার নিয়ে আতঙ্কের কোনো কিছু নাই। তবে বাজারে প্রফিট দিবে, সে প্রফিটটা আপনারা কে কতটুকু ধরে নিতে পারবেন, সেটা একটা বিষয়। আর আপনারা যখনই ম্যানিপুলেশন হন, আমি দেখি তো, যেমন এই যে সাইফুল রহমান ভাই, আপনি ম্যাগনা ইন্স্যুরেন্সের কথা বলছেন। ম্যাগনা ইন্স্যুরেন্স এখন টোটালি সেল, ইন্স্যুরেন্স সেক্টর থেকে এখন দূরে থাকার সময়। আমরা এখানে মানে একটা ব্যবসায়িক প্যাটার্নে ব্যবসা করতে আসছি, এখানে জুয়া খেলতে আসি নাই। তাহলে কেন আমরা অমুক গেমলার বলছে এটা গেম হবে, অমুক গেমলারের পিছনে কেন হাঁটবো? আমার প্রশ্ন এটা। আর এই যে বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্ট, মুখ খারাপ করতে মন চায় অনেক সময়, আইসা আমার এখানে পাণ্ডিত্য দেখায়। তুমি এত বড় অ্যানালিস্ট হলে তুমি বাংলাদেশের মালিক হওয়ার কথা, তুমি এত বড় অ্যানালিস্ট, তোমারটা পারফেক্ট হলে তুমি এখানে জমিদার হওয়ার কথা। তুমি এখনো কেন ফকিরের মতন অ্যানালিস্ট রইছো? তুমি কেন ফকিরের মতন এখনো ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে ভিক্ষা চাও যে আমারে 500 টাকা দেন আমি একটা আইটেম দেবো, আমারে 2000 টাকা দেন আমি একটা আইটেম দেবো? তুমি কোন বালের অ্যানালিস্ট হয়েছো তুমি? তুমি এত বড় অ্যানালিস্ট হইয়া, এত বাজার বুইঝা তুমি এখনো ভিক্ষা করো? তুমি কিসের অ্যানালিস্ট? নাকি কোনো ভুল বললাম? তারপরে আইসা আবার আরেকজনের আলোচনায় পণ্ডিতি দেখাইতে আসো। আপনি যত বড় অ্যানালিস্ট হন আর যত কিছু হন, একটা কোম্পানির তথ্য যদি মানে প্রপার তথ্য বাইর করে বটম সাইডটা ধরে না আহ, বিনিয়োগ করতে পারেন, তো আপনি কোন কচুর অ্যানালিস্ট হয়েছেন, কোন কচুর পণ্ডিত হয়েছেন? সবগুলা বাটপার মানুষের ধোকা দেওয়ার তালে থাকে, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ম্যানুপুলেশনের তালে থাকে। আর তাদের চেয়ে বড় দোষারোপ করবো আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বারবার গিয়ে ওদের পদদলিত হন আপনারা। কেন? আপনারা ওভার গ্রিডি লোক। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের বিনিয়োগটা নিরাপদ থাকুক, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।